বাংলাদেশের রাজনীতি নতুন মোড়ে দাঁড়িয়ে গেছে। গত কয়েক মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি, গুম খুনের বিচারহীনতা, রাজনৈতিক দমননীতি এবং আসন্ন নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের সক্রিয়তা দৃশ্যমানভাবে বেড়েছে। এমন সময় জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃত্বের সাক্ষাৎ এবং গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ কর্মকর্তাদের বৈঠক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই দুটি ঘটনা শুধু সৌজন্য সাক্ষাৎ বা আনুষ্ঠানিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর ভেতরে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা তাজরিয়ান আকরাম খান। অন্যদিকে জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং মীর আহমদ বিন কাসিম সহ আরও কয়েকজন নেতা। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক নির্যাতন, গুম খুন এবং বিচারহীনতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। জাতিসংঘের প্রতিনিধিদল বিশেষভাবে জামায়াতের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি সম্পর্কে জানতে চেয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে তারা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন কাঠামোতে এগোতে প্রস্তুত। শুধু তাই নয়, জামায়াতের আমির অসুস্থ থাকায় তার শারীরিক অবস্থার খোঁজও নেন জাতিসংঘ কর্মকর্তারা। সবশেষে জামায়াতের পক্ষ থেকে জুলাই শহীদদের স্মরণে প্রকাশিত ইংরেজি সংস্করণের ১২ খণ্ডের বই উপহার দেওয়া হয়। এই উপহারকে শুধু সৌজন্য নয়, বরং রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। কারণ আন্তর্জাতিক মহলে নিজেদের অতীত ইতিহাসকে তুলে ধরার মাধ্যমে জামায়াত কার্যত বৈশ্বিক স্বীকৃতির একটি সেতুবন্ধন তৈরি করতে চাইছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার দুপুরে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসনের সঙ্গে ঢাকায় মার্কিন দূতাবাসে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। সেখানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আইনজীবী খালিদ হোসেন এবং মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, গণতান্ত্রিক অধিকার, আন্দোলন এবং আসন্ন নির্বাচন নিয়ে বিশদ মতবিনিময় হয়। এরপর বিকেলে রাশেদ খান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের সঙ্গেও পৃথক বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান। এই বৈঠকেও বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সংস্কার প্রসঙ্গ উঠে আসে। বিশেষভাবে আলোচিত হয়েছে তরুণ নেতৃত্ব এবং বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠার বিষয়টি। এই দুই বৈঠক থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক মহল এখন কেবল সরকারের সঙ্গে নয়, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও সরাসরি আলোচনায় বসছে। কিন্তু গুরুত্বপূর্ণ দিক হল, এই সংলাপে বিএনপির নাম কোথাও উঠে আসেনি। জামায়াত ও গণ অধিকার পরিষদের সঙ্গে একাধিক বৈঠক হলেও বিএনপির সঙ্গে এ ধরনের সরাসরি সাক্ষাৎ বা আলোচনার খবর পাওয়া যায়নি। আর এটাই সামনে বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত। তবে গত কয়েক বছরে দলটির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্ব সংকট এবং ধারাবাহিক আন্দোলনে ব্যর্থতা আন্তর্জাতিক অঙ্গনে তাদের গ্রহণযোগ্যতাকে কমিয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী শক্তিগুলো এখন বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছে। এই কারণেই তারা জামায়াত ও গণ অধিকার পরিষদের সঙ্গে একের পর এক বৈঠক করছে। জামায়াতের সঙ্গে জাতিসংঘের বৈঠক অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও বাস্তবে এটি রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। কারণ সরকার বিরোধী আন্দোলনে জামায়াতের সাংগঠনিক সক্ষমতা ও মাঠ পর্যায়ে সক্রিয়তার বিষয়টি আন্তর্জাতিক মহলও জানে। তাছাড়া জামায়াত এখন নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে চাইছে, যেখানে মানবাধিকার, গণতন্ত্র এবং সংস্কারের প্রশ্নকে সামনে রাখা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক মহল জামায়াতকে সরাসরি আলোচনার টেবিলে আনতে শুরু করেছে। অন্যদিকে গণ অধিকার পরিষদ তুলনামূলক নতুন দল হলেও তরুণ নেতৃত্ব, মাঠে সক্রিয়তা এবং আন্তর্জাতিক মহলে সরব উপস্থিতির কারণে তাদের গুরুত্ব বেড়েছে। বিশেষত রাশেদ খানের নেতৃত্বে দলের কার্যক্রম আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। এই কারণেই যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ তাদের সঙ্গে বৈঠক করছে। কিন্তু বিএনপি এই প্রক্রিয়া থেকে অনেকটা বাইরে চলে যাচ্ছে। দলটির প্রধান চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশে অবস্থান এবং দেশের ভিতরে দৃশ্যমান নেতৃত্ব সংকট সব মিলিয়ে আন্তর্জাতিক মহলের কাছে বিএনপির কার্যকর বিকল্প হিসেবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই অবস্থায় জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র বিএনপির পরিবর্তে অন্যান্য বিরোধী শক্তির দিকে ঝুঁকছে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে সামনে বিএনপির জন্য বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। তা হল আন্তর্জাতিক মহলের সমর্থন হারানো।
বাংলাদেশের রাজনৈতিক সংকট ও নির্বাচন ঘিরে আন্তর্জাতিক চাপ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু যদি এই সমর্থন জামায়াত গণ অধিকার পরিষদ বা অন্য বিকল্প শক্তির দিকে সরে যায়, তবে বিএনপি কার্যত একা হয়ে যাবে। এতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। সাম্প্রতিক এই বৈঠকগুলো আসলে এক ধরনের বার্তা বহন করছে। আন্তর্জাতিক মহল স্পষ্ট করে জানাচ্ছে, তারা কেবল বিএনপির উপর নির্ভর করে বাংলাদেশের বিরোধী রাজনীতি চালাতে চাইছে না। তারা বিকল্প শক্তি তৈরি করতে চাইছে, যাতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা যায়। এর মানে দাঁড়াচ্ছে, আগামী নির্বাচনী রাজনীতিতে বিএনপি যদি শক্তিশালী নেতৃত্ব ও কর্মসূচি দেখাতে ব্যর্থ হয়, তবে আন্তর্জাতিক মহল সম্পূর্ণভাবে তাদের পাশ কাটিয়ে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকের মাধ্যমে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এখন যে কোনো শক্তির সঙ্গে বসতে প্রস্তুত, যারা জনগণের স্বার্থ রক্ষা করবে এবং গণতান্ত্রিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এদিকে সরকারও এই বৈঠকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ আন্তর্জাতিক মহলের এ ধরনের সক্রিয়তা সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষত মানবাধিকার পরিস্থিতি ও গুম খুনের বিচার প্রসঙ্গ আন্তর্জাতিক অঙ্গনে বারবার উত্থাপিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, সামনে বাংলাদেশের রাজনীতি আরও স্থির হতে যাচ্ছে। আন্তর্জাতিক মহল যে ভূমিকা নিতে যাচ্ছে, তাতে জামায়াত ও গণ অধিকার পরিষদ সরাসরি লাভবান হতে পারে। অন্যদিকে বিএনপির জন্য এ এক বড় দুঃসংবাদ। তারা যদি দ্রুত নিজেদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে বিকল্প কর্মপন্থা তৈরি করতে না পারে, তবে রাজনীতির ময়দানে তাদের প্রভাব ক্রমে ক্ষীণ হয়ে আসবে।